আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। ভারতীয় হাই কমিশনার বলেন, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে। ঋণের অর্থ ছাড়ের বিষয়ে প্রণয় ভার্মা বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়ে সমস্যা নেই। আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। বৈঠকে অর্থ উপদেষ্টার সঙ্গে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। As I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. বর্তমান বিদ্যুতের যে লোডশেডিং পরিস্থিতি তা সহসা ঠিক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, লোডশেডিং স্বাভাবিক হতে সময় লাগবে। এছাড়া 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণ সভা অনুষ্ঠিত হবে, যার ব্যয় 5 কোটি টাকা ধরা হয়েছে। এতে উপস্থিত থাকবেন দেশি বিদেশি অতিথিরা। ওই স্মরণ সভায় শহীদ পরিবারের কারা কারা উপস্থিত থাকবেন তা তথ্য উপদেষ্টা নির্ধারণ করবেন বলে জানান তিনি। স্মরণ সভা হবে, যারা এই যে বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, যে সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। বিদ্যুৎ তো স্বাভাবিক একটু সময় লাগবে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে কমেছে বিদ্যুৎ উৎপাদন। পাওয়ার গ্রিড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গড়ে লোডশেডিং হচ্ছে 2500 মেগাওয়াট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,000 মেগাওয়াট থাকলেও উৎপাদন হচ্ছে অর্ধেকের কম, যার কারণে শহরের তুলনায় ভোগান্তি বেড়েছে গ্রামে। এমন পরিস্থিতিতে ভারতে কোম্পানি আদানির প্রতিষ্ঠানও বিদ্যুৎ দিচ্ছে কম। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, ব্যয় সংকোচন করতে হবে। এয়ার বাদলের রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই বিদ্যুৎ উৎপাদন কমেছে, যার কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রভাব পড়েছে অর্থনীতিতে। এর কারণ হিসেবে জানা যায় জ্বালানি সংকট ও বকেয়া না দেয়া। লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে গ্রামের মানুষ। 27,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে। প্রায় 14,000 মেগাওয়াট চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে 12,000 মেগাওয়াটের মতো। অন্যদিকে বকেয়ার কারণেও ভারতের আদানির বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করছে কম, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে। জ্বালানি বিশেষজ্ঞ বলেন, ব্যয় সংকোচন করতে হবে এবং আইন বহির্ভূত বিদ্যুৎ কেন্দ্র সরকারের হাতে নিতে হবে, তবেই এই সংকট ধীরে ধীরে কাটতে পারে। চুক্তি আইনসম্মত ছিল না, বৈধ ছিল না এবং সেখানে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। সেসব চুক্তি অটোমেটিক্যালি বাতিল করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে এবং ওই সমস্ত প্রকল্প বা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলো সরকারের নিজের মালিকানায় নিয়ে আসতে পারে। তাছাড়া সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলো তারা যে পরিমাণ তাদেরকে বাড়তি লাভ দেওয়া হয়েছে, লুণ্ঠনমূলক মুনাফা দেওয়া হচ্ছে সরকারি, বিশেষত সরকারি মালিকানাধীন এবং বেসরকারি মালিকানাধীনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, ওগুলো ন্যায্য যৌক্তিক করার বিষয়টি এখন বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। তবে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। AR বাদল, RTV, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ
34 জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর নিত্যপণ্যের দাম বেশ খানিকটা কমলেও কিছু পণ্যের দাম ফের বাড়তে শুরু করেছে। বেড়েছে বেশিরভাগ সবজির দাম। 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে দেশি ও ভারতীয় মরিচ। 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিমের দাম বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। এদিকে 10 টাকা কমে 110 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। কমেছে খাসি ও গরুর মাংসের দাম। সেলিম মালিকের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই হু করে কমে নিত্যপণ্যের দাম। বাজার তদারকিতে তৎপর ছিল শিক্ষার্থীরা, বন্ধ ছিল চাঁদাবাজিও। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে জুলাই তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে 1.17%। তবে এক মাসের ব্যবধানে ফের বেড়েছে কিছু পণ্যের দাম। সবচেয়ে বেশি কমেছিল সবজি। বেশিরভাগ সবজি মিলত 50 টাকার নিচে। তবে বুধবারের বাজারের চিত্র ঠিক তার উল্টো। তবে কিছুটা কমেছে মরিচের দাম। করলা আগে ছিল 50-60 টাকা কেজি, বর্তমানে 70 থেকে 80 টাকা কেজি। বেগুন সর্বনিম্ন 80 টাকা কেজি, উপরে আছে 120 টাকা কেজি। কিছু কিছু এলাকায় হলো বন্যা, আবার কিছু কিছু এলাকায় বৃষ্টিতে আছে। এই কারণে সবজির আমদানি কম থাকার কারণে সবজির দামটা বর্তমানে বাড়তেছে। ইন্ডিয়ানটা 140, দেশিটা 120। 145 টাকায় নেমেছিল প্রতি ডজন ডিম, তবে কয়েকদিনে ফের বেড়েছে 10 টাকা। লাল ডিম আজকে হইলো 150 টাকা, সাদা হইলো 155 টাকা 12 পিস। বিগত এক সপ্তাহ আগে ছিল 145 টাকা, 150 টাকা। দাম তো কমানো উচিতই, দাম না কমাইলে আমরা চলবো কিভাবে? যা দাম শুনি সবই বেশি। এদিকে 5 থেকে 10 টাকা কমেছে আলু ও পেঁয়াজের দর। পেঁয়াজ 120 টাকা ছিল, এখন বাজার একটু নরম হয়েছে। এখন বর্তমান বাজার আছে আপনার 110 টাকা, আর হাইব্রিডটা আছে 100 টাকা। আর আলু আছে, লালটা আছে আপনার হচ্ছে 50 টাকা, আর ডায়মন্ডটা আছে আপনার হচ্ছে 60 টাকা। কমেছে গরু ও খাসির মাংসের দামও। কেজি প্রতি খাসির মাংস কমেছে 100 টাকা, আর গরুর মাংসে 20 থেকে 30 টাকা। আগে ছিল 1200 টাকা খাসির, বর্তমানে 1100 হয়েছে। আর ছাগলের গোছ ছিল আগে 1000 টাকা, এখন হচ্ছে 950 টাকা। তারপরে কেতা পাওয়া যায় না, কেতা কম। এখন 750 টাকা বিক্রি করতাম, এখন 730 টাকা বিক্রি করি। দেশি মাছের দামও কিছুটা কমেছে। 200 টাকা কমে ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 11টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থী সহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আমাদের উপরে হামলা করছে, ছাত্ররা আসছে আমাদেরকে বাঁচানোর জন্য। ছাত্ররা যদি না আসতো তাহলে আমাদের কঠিন, আমরা আরো আহত হতাম। আমি একটা সংগঠনের লোক জড়িত, গ্যাঞ্জাম লাগছে, আমি ছুটাইতে গেছি, এটা আমার দোষ। ওরা ছুরি, চাপাটি, দা যা পারছে সব নিয়ে আসছে। আমাদেরকে সাইডে নেওয়ার ট্রাই করছে সিঙ্গেলে, যাতে আমাদেরকে মারতে পারে। সারা দেশে চাঁদাবাজরা এখনো অকপটে চাঁদাবাজি করে যাচ্ছে, অথচ সরকার নীরব ভূমিকায় রয়েছে। কঠিন হলেও যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করতে হবে। সকালে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ। আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ, সমস্যার অন্ত নাই। এই চ্যালেঞ্জগুলি দৃঢ়তার সাথে মোকাবেলা করে জনগণকে স্বস্তি দিতে হবে। গুম, খুন, দুর্নীতি, টাকা পাচারকারী, গণতন্ত্র হত্যাকারী এবং চাঁদাবাজদের সকলকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 ঘন্টার ব্যবধানে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বগুড়ায়। সোমবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরেই মিজানের অনুসারীদের হামলায় লেদু নামে একজন নিহত হয়। এসবের ভিডিও ধারণ করতে গেলে নেতাকর্মীদের হামলার শিকার হন জেলার 5 সংবাদকর্মী। বগুড়া থেকে জিএম সজলের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত 9টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের গোকুল বন্দর এলাকায় কুপিয়ে জখম করা হয় সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানের পুরনো বিরোধ ছিল। এর জেরে 6 বছর আগেও মিজানকে হত্যা চেষ্টা করে। সে যাত্রায় মিজান প্রাণে বাঁচলেও সোমবার রাতে বিপুলের নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি দল গোকুল বন্দর এলাকায় এলোপাথারি কুপিয়ে হত্যা করে। দেখার পরে দেখি যে এগুলো মাথার এগুলো আর নাই মনে করেন, মাথাতেই তারপরে তারপরও বাঁচা ছিল, চোখগুলো ছিল সিএনজিতে করে নিয়ে আসতেছি, ঠ্যাং আমার আসার পরে মনে হলো যে মারা গেছে। মিজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই হাসপাতালে অবস্থান নেয় শত শত নেতাকর্মী। হামলাকারীদের একজনকে আহত অবস্থায় পুলিশ আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে মিজানের অনুসারীরা তাকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার শিকার হন 5 জন সংবাদকর্মী। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা বিপুলকে বহিষ্কার করা হয় বলে জানায় দলের নেতাকর্মীরা। আমরা বহিষ্কার করছি, ও দীর্ঘদিন হলো ইনঅ্যাক্টিভ ছিল আর আওয়ামী লীগের ভোট করছে, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল। এই কারণে আমরা ওকে দল থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হচ্ছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই, এটাই আমার চাওয়া। আমি ছিল 2টি হত্যার ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস এই কর্মকর্তার। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কারা করছে, কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। ইমরুল কায়েস, আরটিভি। অনুমোদন ছাড়াই সিটি কর্পোরেশনের জমিতে মার্কেট গড়ে তুলছেন রাজধানীর মোহাম্মদপুরের বিতর্কিত কাউন্সিলর সলিমুল্লাহ সলু। গণঅভ্যুত্থানে হত্যার দায়ে সলু গ্রেপ্তার হলেও থেমে নেই কাজ, বরং নির্মাণ শেষের আগেই দোকান প্রতি নেওয়া হচ্ছে 30 থেকে 40 লাখ টাকা। উত্তর সিটির সিইও জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। মোহাম্মদপুরের কৃষি মার্কেটে 2023 সালের 14 সেপ্টেম্বর আগুন লাগলে প্রায় 300 দোকান পুড়ে যায়। এরপরই তৎপর হয় প্রভাবশালীরা। ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক মেয়র ও সংসদ সদস্য। সে সময় মার্কেট নির্মাণের অনুমোদন না দেয়া হলেও শুরু হয় ভবন তৈরির কাজ। অভিযোগ আছে, সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর প্রভাবে সরকারি জায়গায় গড়ে তোলা হয় এই ভবন। সামনে রাখা হয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি। ব্যবসায়ীদের অভিযোগ, অনুমোদন ছাড়া গড়ে তোলা মার্কেট ভবনটির নির্মাণ কাজও নিম্নমানের। তবে অভিযোগ অস্বীকার করেন প্রকৌশলী। না, 3 তলা অনুমোদন হয় নাই, 2 তলারও অনুমোদন হয় নাই এই পর্যন্ত। উনি শুধু যে পাইলিং করছে ওইটা 1 তলার পাইলিং করছে কোনো রকমে। না, আমরা তো ওনার বয়ে কিছু বলতে পারিনি। সোজা কথা যেটা, উনি যা করে তাই ওনার উপর নির্ভর ছিল। 2 তলার কোনো ডিসিশন হয় নাই। একবার তারা এখানে বললি পাইলিং হয়, যে আপনাকে যে বলছে, যেই বলুক হয় সে জানে না, না ভুল বলছে। আগুনে ক্ষতিগ্রস্ত 317 দোকানের পরিবর্তে নতুন ভবনে প্রায় 600 দোকান তৈরির পরিকল্পনা করে প্রভাবশালীরা। ক্যামেরার সামনে কথা না বললেও পরিচয় গোপন করে ফোন করতেই বেরিয়ে আসে আসল তথ্য। জানান 30 থেকে 40 লাখ টাকা দিলেই মিলবে দোকান বরাদ্দ। 20 লাখের ভিতর হবে? না 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 না, এইসবের ভিতরে নাই কোনো রেট। এইসব রেট কতর ভিতর, মানে আনুমানিক একটা? আমি বেশি 30-40 এর উপরে। দোতলায় কি একটা দোকান পাওয়া যাবে? দেখি এইসবটা কথা চলতেছে, আশা করি হতে পারে। মানে আনুমানিক কি ধারণা দেওয়া যাবে? তাহলে তো একটা প্রস্তুতি নিতাম। 35 মতো আসবে আর কি, সব মিলে 35 লাখ। আপনার লগে যোগাযোগ করলে হবে না? উত্তর সিটির সিও জানান, কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত জায়গায় ভবন নির্মাণের কোনো অনুমতি দেয়া হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কোনো কনস্ট্রাকশনের অনুমতি সিটি কর্পোরেশন কিন্তু অফিসিয়ালি দেয়নি। তো এখন যেহেতু মার্কেট হচ্ছে, কি করে হচ্ছে এটা চেক করার জন্য আমরা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। তো আমরা সেই তদন্ত টিম গঠন করেছি। তদন্ত টিমের রিপোর্ট পেলে বাকিটা আমরা বলতে পারবো এবং পরবর্তী অ্যাকশন আমরা নেব। শুধু নতুন ভবনে নয়, এই মার্কেটের পাশে ব্যবসা করতে হলে দোকান প্রতি 30 থেকে 50 হাজার টাকা সলুর লোকদের দিতে হতো বলে জানান ব্যবসায়ীরা। খরচ আছে দৈনিক 500 টাকা।
নিচ্ছে সবের থেকে নিচ্ছে কম বেশ করে এই কেউর কাছে 40, 30, 50 এমন করে নিচ্ছে। দোকান বসানোর সময় টাকা দেওয়া লাগে নাই, কিন্তু কিছুদিন পরে নিছে আর কি। কিছুদিন পরে আমার কাছ থেকে 50,000 টাকা নিছিল কমিশনার সোলমিয়ার লোকে আর কি। দুর্নীতিবাজ কাউন্সিলরদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় বয়রা মহিলা কলেজের বিপরীতে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলেন রাব্বি, আশরাফুল ও মামুন। নিহতরা ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন। স্থানীয়রা জানান, নির্মাণাধীন কর ভবনে শ্রমিকরা কাজ করার সময় অসাবধানতাবশত 5 তলা থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে 3 জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষের পর কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চলে। সকাল থেকে আশুলিয়ার জিরানি, বাইপাইল, জামগড়া, নরসিংহপুর ও জিরাবো এলাকার কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এ সময় কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শিল্প পুলিশ জানিয়েছে, সকাল থেকে শিল্প কারখানার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে আশুলিয়ার কাঠগড়া এলাকার সহ কয়েকটি স্থানের কিছু কারখানা বন্ধ রাখা হয়েছে। কারখানা এলাকার অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে বলেও জানান তারা। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দুর্গতরা। ফেনীর বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেছে। টাকার অভাবে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসীরা। অনেকেই ক্ষেতের ফসল, পুকুরের মাছ হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নোয়াখালীর কিছু এলাকার মানুষ এখনো পানিবন্দী আছেন। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। পানি কমে যাওয়ায় লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঠিক করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এদিকে ঘরবাড়ি, জমির ফসল, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব মানুষ সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। ফিজিওথেরাপি ডাক্তারদের জাতীয় স্বীকৃতি এবং প্রতিটি মেডিকেল কলেজে আলাদা ফিজিওথেরাপি বিভাগ চালু করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাক্তার এস চক্রবর্তী। 8 সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসে এমনটা জানান তিনি। ফিজিওথেরাপি কোমর ব্যথার একমাত্র চিকিৎসা এবং সবচেয়ে সুন্দর পদ্ধতি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের সহযোগিতায় ফিজিওথেরাপি চিকিৎসা আরও আধুনিকীকরণ হচ্ছে, যার ফলে বাংলাদেশেও এখন কম খরচে উন্নত ফিজিওথেরাপি সম্ভব। যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট খুলে সেখানে 50 থেকে 100টা সিট বাড়িয়ে সেখানে ফিজিওথেরাপি গ্রাজুয়েট বের করার ব্যবস্থা করা হোক এবং বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা মেডিকেল কলেজে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট তৈরি করা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ায় প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস। বাংলাদেশের স্থানীয় সময় বুধবার সকালে এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক অনুষ্ঠিত হবে। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্কের মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিস কেমন করেন তা দেখতে চোখ রাখবেন কোটি কোটি দর্শক। রিপাবলিকান সমর্থকেরা বলছেন মঞ্চে কথা বলতে পারবেন না কমলা। অন্যদিকে ডেমোক্রেট সমর্থকরা বলছেন কমলার প্রস্তুতি যথেষ্ট ভালো, তিনি মঞ্চে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে প্রস্তুত। বিপুল সংখ্যক দর্শক টেলিভিশনে কমলা ও ট্রাম্পের এই বিতর্ক অনুষ্ঠান দেখবেন বলে মনে করা হচ্ছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রেসিডেন্ট ব্যারিস্টার গওহর খান সহ দলটির বেশ কিছু শীর্ষ নেতাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর একদিন আগে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে পিটিআই। সেখান থেকে 1 মাইল দূরে কিছু মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশ এই গ্রেপ্তার অভিযান চালায়। এক বিবৃতিতে পিটিআই জানায়, দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ঘেরাও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করেছে অনেককে, তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করেনি তারা। এ বিষয়ে দেশটির পুলিশের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।